পরিকল্পিতভাবে পুলিশের উপরে হামলা করে প্রশাসনকে, রোজাদার আমার পুলিশ ভাইদেরকে যেভাবে পিটিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে, এটাও স্বৈরাচারদের নতুন এক ষড়যন্ত্র। শাহবাগ থেকে কিছু ছেলে মেয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গিয়ে তারা পুলিশের উপরে আক্রমণ করেছেন, এমনকি কয়েকজন পুলিশকেও তারা আক্রমণ করে আহত করে মাটিতে ফেলে দিয়েছেন। আর সাম্প্রতিক গত কয়েকদিন ধরে আমরা বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি দেখছি, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত বিশৃঙ্খল অবস্থায়। বিশেষ করে আসিয়া নামক একটা শিশুকে আমরা জানি ধর্ষণ করা হয়েছে, সে মাগুরাতে 8ম শ্রেণীর ছাত্রী। এই শিশু মেয়েটিকে ধর্ষণ করার পরে পুরো বাংলাদেশ উত্তাল হয়েছেন, এবং যার ফলশ্রুতিতে আমরা আজকে দেখেছি শাহবাগ থেকে কিছু ছেলে মেয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গিয়ে তারা পুলিশের উপরে আক্রমণ করেছেন, এমনকি কয়েকজন পুলিশকেও তারা আক্রমণ করে আহত করে মাটিতে ফেলে দিয়েছেন। আমি পরিষ্কার করে বলি, অবশ্যই বাংলাদেশ নতুন এক স্বাধীনতা পেয়েছি, গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো দাবি বা অন্যায়ের প্রতিবাদ আমরা করতেই পারি, কিন্তু আজকে পরিকল্পিতভাবে পুলিশের উপরে হামলা করে প্রশাসনকে, রোজাদার আমার পুলিশ ভাইদেরকে যেভাবে পিটিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে এবং তারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমি মনে করি এটাও স্বৈরাচারদের নতুন এক ষড়যন্ত্র। 13ই মার্চ জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসবেন, আমরা ইতিমধ্যেই কনফার্ম হয়েছি। আমি মনে করি সেটাকে কেন্দ্র করে দেশে এক নতুন বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তারা একটা তাদের স্বার্থ হাসিল করতে চায় বলে মনে করি। এখন আসুন, আমাদের প্রিয় ভাই মামুন ভাই যেটা বলেছেন যে দ্রুত গতিতে তারা একটি নির্বাচন চায় বা নির্বাচনের মাধ্যমে এই পরিবেশটা ফিরে আসতে পারে। আমি একটা কথা পরিষ্কার করে বলি, বিএনপি দ্রুত গতিতে নির্বাচন চাচ্ছে। আসলে নির্বাচনটা আমাদেরও দাবি। আমি 16 বছর নির্বাচনে ভোট দিতে পারি না, আমার বয়স 32-33 বছর, আমি নিজেই এখন পর্যন্ত সুস্থ সুন্দরভাবে একদিনও ভোট দিতে পারিনি। সুতরাং ভোট তো আমাদেরও চাওয়া, তবে নির্বাচন যদি আমরা করতে যাই সেই সুস্থ সুন্দর পরিবেশটা এখন আছে কিনা এটা আমাদের ভাবতে হবে। আজকে তো আমরা দেখি প্রশাসন পুরোটাই অকার্যকর, প্রশাসন কোথায় ভালোভাবে কাজ করতে পারছে না। পুরো বাংলাদেশে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, বিশৃঙ্খলা, প্রশাসন মাঠে থাকার পরও বন্ধ হচ্ছে না, সেনাবাহিনী মাঠে আছে তারপরও বন্ধ করা যাচ্ছে না। আমার প্রশ্ন, যদি এই পরিবেশে নির্বাচন হয়, এই নির্বাচনটা আদৌ কি সুস্থ করা সম্ভব? এই নির্বাচনটা কি আদৌ পরিপূর্ণভাবে ভালো করা সম্ভব? এই জন্য আমাদের অবস্থান যে ন্যূনতম একটা সংস্কার করে প্রশাসনকে সক্রিয় করে যারা আমরা এমন ভাবে একটা নির্বাচন করতে পারি যাতে দ্বারা সুস্থ সুন্দর একটা নির্বাচন হয়, যার দ্বারা আগামীতে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হয়, গণতন্ত্র কায়েম হয়। পরিষ্কার করে বলি, বিএনপি, আমি এটা বলে শেষ করবো। জি, আমি একটা কথা, আমাকে সুযোগ দেন প্লিজ, আমি এই কথা বলে শেষ করব। বিএনপি বারবার বলেন যে আমরা গণতন্ত্র কায়েম করব নির্বাচনের পরে, কিন্তু আমি বিএনপির ভাইদের প্রশ্ন করতে চাই, আপনাদের দলে কি আপনারা সেই গণতন্ত্রের চর্চা শুরু করেছেন? গত 16 বছরে মিছিল মিটিং করতে পারেননি, কাউন্সিল করতে পারেননি, এখন কি আপনাদের দলে কাউন্সিল হচ্ছে? কেন্দ্রীয় কাউন্সিল কি সম্ভব হয়েছে? জেলা, তারপরে উপজেলা, তৃণমূল পর্যায়ে আপনারা কর্মীদের ভোটের মাধ্যমে কি নেতৃত্ব নির্বাচন করতে পেরেছেন? যদি নিজেদের দলের মধ্যে কাউন্সিলের মাধ্যমে কর্মীদের আশা অনুপ্রাণিত হয়ে কর্মীদের সমর্থনে নেতৃত্ব নির্বাচন করতে আমরা না পারি, তাহলে আমাদের দলেই যদি গণতন্ত্র না থাকে, আমরা ক্ষমতায় গিয়ে কি গণতন্ত্র দিতে পারি? আজকে দেখেন বিএনপির যে অবস্থা, ইউনিয়ন বলেন, উপজেলা, জেলা বলেন, প্রত্যেকটা জায়গায় 4-5টা করে দল, বিভিন্ন গ্রুপিং নিজেরা সংঘর্ষে লিপ্ত হয়েছে। এখন আমার প্রশ্ন, এইভাবে যদি অবস্থা চলতে থাকে, ক্ষমতায় যাওয়ার পরে পরিবেশটা কি হতে পারে, এরা কি করতে পারে? সুতরাং আমি তো মনে করি বিএনপির এখন সবচেয়ে বড় উচিত হলো, যেহেতু তারা সুযোগ পেয়েছে, জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে, কেন্দ্র পর্যন্ত সুস্থ সুন্দর একটা নির্বাচন করে, নেতৃত্ব নির্বাচন করে যাদেরকে সামনে এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যানের জন্য মনোনীত করা। এই দিক থেকে আমি মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামী এই দিক থেকে নেতা নির্বাচনের ক্ষেত্রে শতভাগ তারা গণতন্ত্রকে কিন্তু অনুসরণ করে। আজকে আপনি জামায়াত ইসলামের কেন্দ্রীয় কাউন্সিল বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন বলেন, এমন কোথাও আপনি দেখবেন না যে জামাতের নেতা নির্বাচন নিয়ে গ্রুপিং হয়েছে, মারামারি হয়েছে, আবার নির্বাচনের পরে একজন নেতৃত্ব পেয়েছে আর একজন পদ বঞ্চিত চেয়ার ভাঙাভাঙি করেছে বা গ্রুপিং করে মারামারি করেছে, এমন কোনো বিষয় কিন্তু আমরা জামাত ইসলাম বা ইসলামের ছাত্র শিবিরের মধ্যে দেখি না। বরং আমরা জামাত শিবিরের মধ্যে লক্ষ্য করে দেখি, যারা নতুন নেতৃত্ব আসে, দায়িত্ব নিতে চায় না, কান্না করে তারা শপথ গ্রহণের সময়, আর বিএনপির যারা পদ পায় তারা আনন্দিত হয়, ফুলের মালা নিয়ে নাচানাচি করে, কিন্তু যারা পদ বঞ্চিত হয় প্রকাশ্য তারা রাস্তায় আন্দোলন শুরু করে, চেয়ার ফাটাফাটি করে। সুতরাং আমি মনে করি এই দিক থেকে নেতা নির্বাচনের দিক থেকে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির গণতান্ত্রিক পদ্ধতিতে 100% সুস্থ সুন্দরভাবে তাদের কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে। একটা কথা আমি সর্বশেষে বলি, দেখেন
জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের মধ্যে কিন্তু পরিবারতান্ত্রিক কোনো স্থান নেই, পারিবারিক তান্ত্রিকের কোনো অবস্থান নেই। আমরা দেখেছি বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা আওয়ামী লীগ দলের সভাপতি হয়েছে। আমরা দেখেছি আপনার বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে বেগম খালেদা জিয়া দলের চেয়ারপারসন হয়েছেন। বেগম খালেদা জিয়া অসুস্থ জেলে ছিলেন, তারেক জিয়া দলের প্রধান হয়েছেন। আবার ইরশাদ চাচা মারা গেছেন, তার স্ত্রী রৌশন ইরশাদ দলের প্রধান হয়েছেন। আবার জিএম কাদের দলের প্রধান হয়েছেন। কিন্তু জামাত ইসলামের দিকে লক্ষ্য করেন, অধ্যাপক গোলাম আজম সাহেবের বিদায়ের পরে তিনি যখন আমির থেকে বিদায় নিলেন, গোলাম আজম সাহেবের ছেলে কিন্তু আমির হয়নি। আবার মতিউর রহমান নিজামী যখন বিদায় নিলেন, তার ছেলে কিন্তু আমির হয়নি। আবার এখন ডাক্তার শফিকুর রহমান আমির হয়েছেন, আগামীতে তার ছেলে আমির হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই। তার মানে জামাত ইসলামের সদস্যরা ভোট দিয়ে সমর্থন করে যাকে আমির নির্বাচন করে, যাকে নেতা নির্বাচন করে, তারাই কিন্তু নেতৃত্বে আসে, তারাই কিন্তু আমির হয়, তারাই কিন্তু দায়িত্বশীল হয়। এই জন্য জামাত ইসলামের মধ্যে পরিবারতন্ত্রের কোনো অবস্থা নেই, বা নেতার ছেলে নেতা হওয়ার কোনো সুযোগ নেই। তারা প্রকৃত গণতন্ত্র অনুসরণ করে যোগ্য মানুষকে নেতৃত্ব আনে। এই জন্যই কিন্তু নেতৃত্ব নির্বাচনের পরে কোনো দল হয় না। এই জন্য আমি মনে করি জামাত ইসলামের নেতা নির্বাচন পদ্ধতি প্রত্যেকটা দলকে অনুসরণ করা দরকার। আমি বলি নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে ন্যূনতম সংস্কারের পরে সুস্থ একটা পরিবেশে যেন নির্বাচন সুস্থ হয়, এটাই আমরা দাবি করি। ধন্যবাদ।